অ্যালকিনের ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়ার কৌশল। একটাও কি দেখিয়েছিলাম ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়া? একটু বলো। 5 ধরনের ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়া আমরা দেখাবো। অ্যালকিনের ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়া। আমরা বলেছিলাম অ্যালকিন ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়া হাইড্রোজেনের সাথে, ব্রোমিনের সাথে, পানির সাথে, এইচবিআর এর সাথে এবং ওজোনের সাথে, এই পাঁচ ধরনের বা 5টি জুট বিক্রিয়া আমরা দেখাবো। 5টি বলা ঠিক হবে না, 5 ধরনের। ওজনের সাথে আমরা অনেকগুলো বিক্রিয়া দেখাবো, এইচবিআর এর সাথে আমরা অনেকগুলো বিক্রিয়া দেখাবো। এই কারণে 5 ধরনের ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়া এবং তার কৌশল আলোচনা করব। এর কি একটিও দেখিয়েছিলাম না আজকেই শুরু হবে? একটু বলো আমাকে কোনটা কোনটা দেখিয়েছিলাম। এইটা, এইটা এবং এইটা। দেখো তো এই 3টা। আচ্ছা, মার্কোনিকভের কৌশল পর্যন্ত হয়ে গেছে, তার মানে এটাও হয়ে গিয়েছে। থ্যাংক ইউ পার্বণী। তাহলে মার্কোনিকভের কৌশল পর্যন্ত হয়েছে। অ্যান্টি মার্কোনিকভ হয়েছে পার্বণী? অ্যান্টি মার্কোনিকভ স্যার আজ অ্যান্টি, ওকে। তাহলে আমরা আজকে অ্যান্টি মার্কোনিকভ পড়ব। একটু লিখি, দুটো বিক্রিয়ায় লিখি। দেখো, অপ্রতিসম অ্যালকিনে এটা একটি অপ্রতিসম অ্যালকিন। এই অপ্রতিসম অ্যালকিনে অপ্রতিসম বিকারক এইচবিআর সংযোজনের ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু আমি আগেও বলেছি জৈব রসায়ন উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বা রসায়ন পাঠের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা কেউ হালকা করে নিও না। এখান থেকে বোর্ডে 2 সেট বা 3 সেট সিকিউ কোশ্চেন হয়, আর 25টার ভিতরে 14 থেকে 15টা এমসিকিউ হয়। আমরা কিন্তু জৈব রসায়ন ধারাবাহিকভাবে ঠিক যেভাবে পড়তে হয় সেইভাবে পড়ছি। এরপরেও যদি তোমাদের এটা ল্যাক থাকে তাহলে কিন্তু পরীক্ষা ভালো করতে পারবে না। কারণ তোমাদের যদি কলেজ কিন্তু আবার পুরো আগস্ট মাস বন্ধ, অর্থাৎ 31, এটা যাচ্ছে 31শে মাস জুলাই, 30 আগস্ট পর্যন্ত কিন্তু আবার বন্ধ। সেপ্টেম্বরেও খুলবে কিনা নিশ্চয়তা নেই কিন্তু। তাহলে আমাদের ইন্টারমিডিয়েটের পুরো কোর্সটি সঠিকভাবে কিন্তু শেষ করতে হবে। আমাদের কিন্তু প্রত্যেক পত্রে 4টা করে অধ্যায় অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো জৈব রসায়নে তোমাদের কিন্তু ল্যাক ছিল, কারণ যখন ফার্স্ট ইয়ারে জৈব রসায়ন পড়িয়েছি তখন জৈব রসায়নের সাথে অন্য অধ্যায়ও ছিল। তোমরা ওই অধ্যায়টি ভালো করে পড়েছো, জৈব কিন্তু ভালো করে পড়োনি। সেই কারণে এখনই কিন্তু সুযোগ জৈব রসায়ন সঠিকভাবে বুঝে শিখে তারপরে পড়ো। অপ্রতিসম অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বনের যে কার্বনে হাইড্রোজেন কম সেই কার্বনে হাইড্রোজেন যুক্ত হতে পারে, অর্থাৎ এই হাইড্রোজেন H পজিটিভ বাম পাশের কার্বনে যুক্ত হতে পারে, তাহলে এই প্রোডাক্ট হবে। বাম পাশের কার্বনে H পজিটিভ আর ব্রোমিন ডান পাশের কার্বনে, তাহলে 1 ব্রোমোপ্রোপেন। আর যদি বাম পাশের কার্বনে যেখানে হাইড্রোজেন কম সেখানে ব্রোমিন, আর ডান পাশের কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যদি যুক্ত হয়
তাহলে দুটি প্রোডাক্ট আমরা পাই। পরীক্ষা করে দেখা গিয়েছিল এইটি 10% পাওয়া যায়, এইটি 90% পাওয়া যায়। এইটার কৌশল আমরা গতদিন আলোচনা করেছি, সে মার্কনিকভের সূত্র, এ যেন তেলও মাথায় তেল দেওয়ার মতো, অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত কার্বনে যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হওয়ার প্রবণতা 90%। এখন আমরা এর উল্টোটা পড়বো, অ্যান্টি মার্কনিকভ। এই রনিতা, না স্যার বলতে কি বুঝাচ্ছ? পার্বণী তো বললো মার্কনিকভের সূত্র হয়ে গেছে, এইটার কৌশল হয়ে গিয়েছে। তাহলে আমি আর মার্কনিকভটা আবার লিখেছি শুধু বলার জন্য, যে গতদিন পড়েছিলাম অপ্রতিসম অ্যালকিন। এই যে অপ্রতিসম কোন অর্থে? দ্বিবন্ধনযুক্ত কার্বনের এই কার্বনে দুটি হাইড্রোজেন, এই কার্বনে একটি হাইড্রোজেন, তাহলে এটা সমান না অপ্রতিসমান, যেটাকে আমরা অপ্রতিসম বলি। কিন্তু এইটা হচ্ছে প্রতিসম। দেখো এগুলো তো আগে পড়ানো হয়েছে। এই যে প্রতিসম অ্যালকিন, দুই পাশে গঠন একই রকম। দেখো প্রতিসম অ্যালকিন, এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের গঠন একই রকম। এই কার্বনে একাতে হাইড্রোজেন, এক যোজনীতে হাইড্রোজেন, এক যোজনীতে মিথাইল, একই রকম গঠন। এটা প্রতিসম, এটাও প্রতিসম। এইটা হলো অপ্রতিসম। এটা রনিতা কি বলছিলে? না স্যার বলো। খন্দকার সুমায়া ইসলাম অ্যান্টি মার্কনিকভ হবে, পার্বণী বলেছে অ্যান্টি মার্কনিকভ। এটার কৌশল আমাদের হয়ে গিয়েছে কতদিন। দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বনে হাইড্রোজেন যুক্ত হলে এখানে CH3, এখানে Br, এই যে 90%। দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যুক্ত হলে এখানে CH2 হবে, এখানে ব্রোমিন, এটা মাত্র 10%। অপ্রতিসম অ্যালকিনে যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হওয়ার প্রবণতা বেশি। অপ্রতিসম অ্যালকিনে যে কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বনে অপ্রতিসম বিকারকের পজিটিভ অংশ যুক্ত হওয়ার প্রবণতা বেশি। হাইড্রোজেন পজিটিভ আর ব্রোমিন নেগেটিভ। এইবার দেখো যদি উল্টো হতো তাহলে কি হতো। দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন সেই কার্বনে হাইড্রোজেন যুক্ত হওয়ার প্রবণতা বেশি কখন হবে? যদি প্রভাবক হিসেবে পারঅক্সাইড R2O2 অ্যালকাইল পারঅক্সাইড প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়, তখন দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যুক্ত হয়ে 99.1%, আর যেখানে হাইড্রোজেন বেশি দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হওয়ার প্রবণতা মাত্র 0.9%। ঠিক এই বিক্রিয়ার উল্টো কিন্তু এটা, এই জন্য একে অ্যান্টি মার্কনিকভ নিয়ম বলা হয়। মার্কনিকভ এই নিয়মটির ব্যাখ্যা দিয়েছিলেন কেন এটা 90% হয়। ওকে, ঠিক আছে।
তাহলে এটা 10%, এটা কিন্তু 99.1%। কেন? এটার ব্যাখ্যা কেন দিয়েছিলাম, এটার ব্যাখ্যা কিভাবে দিয়েছিলাম, যেটা 90% কৌশল থেকে, অর্থাৎ বিক্রিয়া কোন কৌশলে ঘটে সেইটা থেকে। কৌশল কি? বিক্রিয়া ঘটার প্রথমে বন্ধন ভাঙবে, আক্রমণকারী বিকারক ইলেকট্রোফাইল তৈরি হবে, দ্বিতীয় ধাপে আক্রমণকারী বিকারক যুক্ত হয়ে কার্বনিয়াম আয়ন তৈরি করবে, এটার কথা বলছি। তৃতীয় ধাপে উক্ত কার্বনিয়াম আয়নের সাথে ব্রোমিন নেগেটিভ যুক্ত হয়েছিল। তাহলে এখানে কোনো প্রভাবক ছিল না। এই এইচবিআর আপনা আপনি ভেঙে এইচ পজিটিভ আর বিআর নেগেটিভ হয়েছিল, কিন্তু এখানে প্রভাবক আছে পারঅক্সাইড। তাই এইচবিআর কে, হাইড্রোজেন ব্রোমাইড কে আপনা আপনি ভাঙতে দেবে না। এই প্রভাবক এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে দেখো প্রথম ধাপে। HBr দেখো, এই যে পারঅক্সাইড, এইখান থেকে বন্ড ভাঙে। ওর পারঅক্সাইড একটি সক্রিয় যৌগ, অক্সিজেন বন্ড অক্সিজেন দ্রুত ভেঙে যায়। ভেঙে দেখো OH ফ্রি রেডিক্যাল তৈরি, সরি OR ফ্রি রেডিক্যাল তৈরি করে, এই যে এই জিনিস। তখন এইখান থেকে HBr কে আর H পজিটিভ Br নেগেটিভ হিসেবে ভাঙতে দেবে না। এই বন্ধনের সুষম বিভাজন হবে, মানে এটা আর এটা মিলে পানি তৈরি করবে, ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি হবে। এইখানে কিন্তু তা হয়েছিল না, এখানে হয়েছিল H পজিটিভ আর Br নেগেটিভ। এখানে দেখো Br ফ্রি রেডিক্যাল তৈরি হবে। এই তাহলে এটা 2 অণু, তাহলে এটাও 2 অণু, এটাও 2 মোল ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি হলো। প্রথম ধাপ হলো এই যে সেখানে ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি হলো। মার্কোনিকাবে কি হয়েছিল? H পজিটিভ Br নেগেটিভ। এখানে হয়েছে ব্রোমিন ফ্রি রেডিক্যাল, মুক্তমূলক যেটাকে আমরা বলি। এর কিন্তু একটা ইলেকট্রন দরকার অষ্টক পূরণ হতে, আর H পজিটিভের দুটো ইলেকট্রন দরকার ছিল, সেও ইলেকট্রোফাইল। ব্রোমিন ফ্রি রেডিক্যালও কিন্তু ইলেকট্রোফাইল। এবার দ্বিতীয় ধাপ, অপ্রতিসম অ্যালকিনে এইবার ইলেকট্রোফাইল ব্রোমিন ফ্রি রেডিক্যাল এ যদি এই কার্বনে যুক্ত হয়, তাহলে দেখো এখানে কিন্তু পাই বন্ধনে দুটো ইলেকট্রন আছে, ওর দরকার একটা। এই যে বন্ড তৈরি করে ফেললো, এইখানে একটা ইলেকট্রন থেকে গেল। এইটা হলো 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। 2 ডিগ্রি কিভাবে? যে কার্বনে মুক্ত ইলেকট্রনটি আছে, এই যে এই কার্বনে, এই একটা ব্রোমিনের একটা মিলে বন্ড হয়েছে এই, তাহলে এই কার্বনে মুক্ত ইলেকট্রনটি আছে, এই কার্বনের দুই পাশেই কার্বন আছে 2 ডিগ্রি। কিন্তু যদি এমন হয় দ্বিবন্ধনযুক্ত কার্বনের এই যে ব্রোমিন ফ্রি রেডিক্যাল এ যদি এই কার্বনে যুক্ত হয়, যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে যদি ব্রোমিন আসে, এই যে ব্রোমিন বন্ড গঠন করলো, তাহলে তৈরি হয়েছে দেখো এটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। ভালো করে বোঝো দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে উৎপন্ন এই ব্রোমিন ফ্রি রেডিক্যাল ইলেকট্রোফাইল, সে ডান পাশের কার্বনে যদি যুক্ত হয়, দ্বিবন্ধন যুক্ত ডাইনের কার্বনে যুক্ত হয়, তাহলে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি করে।
আর যদি সে বাম পাশের কার্বনে যুক্ত হয়, দ্বিবন্ধন যুক্ত কার্বনের বাম পাশে যুক্ত হয়, তাহলে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি করে। এই যে মুক্ত ইলেকট্রন বিশিষ্ট কার্বন, তার এক হাতেই শুধু কার্বন আছে, দুই হাতে হাইড্রোজেন। এক হাতে তো ইলেকট্রন, একটা মুক্ত ইলেকট্রন, আর যে 3 যোজনী, 3 যোজনী 2 যোজনীতে হাইড্রোজেন, 1 যোজনীতে কার্বন, তাই 1 ডিগ্রি। তাহলে এটা হলো দ্বিতীয় ধাপ। এবার তৃতীয় ধাপ মানে শেষ ধাপ। স্যার আবার শর্টলি বোঝান। সবার কি ঈদ মুবারক লেগে গেছে? অনলি 27-28 জন। ঈদের পরে বুঝবা। এক মিনিট, আমি একটু পিছনে। আবার কারা এসব ফুটকাট করতে? স্যার আমি নেটওয়ার্কের সমস্যা ছিল, আমি এমসিতে দিতে পারি রেজাল্ট কি বলবো? এক মিনিট। আমরা তৃতীয় ধাপ দেখার জন্য একটু নিচে উঠাই দিই বোর্ডটা। দেখো, তাহলে আমরা কি পড়ছি? অপ্রতিসম অ্যালকিনে HBr সংযোজন। দ্বিতীয় ধাপে কিন্তু Br সংযোজন হলো। দ্বিতীয় ধাপে Br সংযোজন, ডাইনের কার্বনে দেখালাম, বামের কার্বনে দেখালাম। এবার তৃতীয় ধাপে কিন্তু আবার H সংযোজন হবে। আমরা পড়ছি তো HBr সংযোজন, তাহলে দ্বিতীয় ধাপে Br সংযোজন হলো, তাহলে তৃতীয় ধাপে H সংযোজন হবে। কৌশলটাই উল্টো। দেখো, আগের বিক্রিয়ায় দেখেছিলাম প্রথম ধাপে H পজিটিভ সংযোজন, দ্বিতীয় ধাপে H পজিটিভ সংযোজন, তৃতীয় ধাপে Br নেগেটিভ সংযোজন হয়েছিল। আর এখানে দ্বিতীয় ধাপে হলো ব্রোমিন, আর তৃতীয় ধাপে হলো H। দেখো, প্রথমে এই যে 2 ডিগ্রি, যেটা CH3 CH2 CH2Br, এখানে এর সাথে এবার যুক্ত হবে। আমি একটু ব্রোমিনটাকে উপরে রাখি, এখানে জায়গাটা কম তো। এটা 1 ডিগ্রি। তাহলে এইবার তৃতীয় ধাপে H সংযোজন হবে। H তো HBr থেকে আসবে। প্রথম ধাপে তো আর H নেই, এই যে প্রথম ধাপে কোনো H নেই, তাহলে HBr থেকে এই এখান থেকে ভেঙে, কারণ এটা তো ফ্রি রেডিক্যাল, একটা ইলেকট্রন সহ এই হাইড্রোজেনটা এখানে আসবে। তাহলে তৈরি হবে CH3 CH2 CH2Br, আর এই যে ব্রোমিন ফ্রি রেডিক্যাল একটা তৈরি হবে এখানে। এইটা হলো 99.1%। কেন? কারণ এটা কয় ডিগ্রি থেকে এসছে? 2 ডিগ্রি থেকে। আমরা জানি 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল অধিক স্থিতিশীল। এই দ্বিতীয় ধাপে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালও তৈরি হতে পারে, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যালও তৈরি হতে পারে। কোনটা বেশি তৈরি হবে? 2 ডিগ্রি, কারণ ওইটা বেশি স্থিতিশীল, তাহলে 2 ডিগ্রি বেশি তৈরি হবে। তাই 2 ডিগ্রির প্রোডাক্ট আমরা বেশি পাবো। 2 ডিগ্রির প্রোডাক্ট আমরা বেশি পাবো। এক নং ধাপ তো লেখা আছে, 2 নং ধাপও লেখা আছে। কতবার বলেছি? প্রথম ধাপে মনোযোগ দিয়ে দেখতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, নাহলে ক্লাস শেষে আবার দেখো। প্রথম ধাপে HBr পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করে।
দ্বিতীয় ধাপে ওই ব্রোমিন ফ্রি রেডিকাল যুক্ত হবে পাই বন্ড ভেঙে। ব্রোমিন ফ্রি রেডিকাল ইলেকট্রোফাইল, সে যুক্ত হতে পারে ডান পাশের কার্বনে, যুক্ত হতে পারে বাম পাশের কার্বনে। ডান পাশের কার্বনে যুক্ত হলে 2 ডিগ্রি ফ্রি রেডিকাল, আর বাম পাশের কার্বনে যুক্ত হলে 1 ডিগ্রি ফ্রি রেডিকাল। এটা দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে ওই 2 ডিগ্রি ফ্রি রেডিকালের সাথে হাইড্রোজেন যুক্ত হলো, তৈরি হলো 99.1%। আর এক ডিগ্রি এক ডিগ্রি ফ্রি রেডিকালের সাথে হাইড্রোজেন যুক্ত হলে যেটা তৈরি হবে, 1 ডিগ্রি ফ্রি রেডিকাল কম স্থিতিশীল, এটা কম তৈরি হবে মাত্র 0.9%। যেটা মার্কোনিকবে হয়েছিল 90%, সেটা অ্যান্টি মার্কোনিকবে উল্টো, নামই তো অ্যান্টি মার্কোনিকব। কেন এটা 99.1% তৈরি হলো আর কেন এটা 0.9% তৈরি হলো তার ব্যাখ্যা কিন্তু এই যে দ্বিতীয় ধাপটাই, যে দ্বিতীয় ধাপে ব্রোমিন ফ্রি রেডিকাল যুক্ত হয়ে 2 ডিগ্রি ফ্রি রেডিকাল তৈরি করতে পারে বা 1 ডিগ্রি ফ্রি রেডিকাল তৈরি করতে পারে, দুটোই তৈরি হবে। কিন্তু কোনটা বেশি তৈরি হবে? যেটা বেশি স্থিতিশীল, যেটা বেশি স্থায়ী। আমরা জানি 2 ডিগ্রি হলো অধিক স্থায়ী। তাহলে আমাদের অ্যান্টি মার্কোনিকব শেষ হলো, অর্থাৎ আমাদের পুরোপুরি হাইড্রোজেনের সংযোজন, ব্রোমিনের সংযোজন, পানির সংযোজন, এইচবিআর সংযোজন শেষ। এখন আমরা ওজোনের সংযোজন পড়ব। এতক্ষণ যে 4টে বিক্রিয়া দেখিয়েছি, মানে আগের ক্লাসে এই 3টে, আজকে আরেকটি দেখালাম, সবগুলোতেই কিন্তু এই অপ্রতিসময় অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বনের একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড, এই পাই বন্ড ভেঙে 2 যোজনীতে 2টো গ্রুপ বা পরমাণু যুক্ত হয়। তার মানে হাইড্রোজেন, ব্রোমিন, পানি এবং এইচবিআর এরা শুধুমাত্র পাই বন্ড কে ভাঙতে পারে। পাই ইলেকট্রন ভেঙে সেখানে যুক্ত হয় ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া। কিন্তু এখন যেটি দেখাবো ওজনের সাথে, ওজন শুধু পাই বন্ড ভাঙবে না, সাথে সিগমা বন্ডও ভাঙবে। তার মানে ওজন একসাথে 2টো বন্ড ভেঙে যুক্ত হয়। ইথিলিন ওজনের সাথে যুক্ত হয়ে, খেয়াল করো, এই যে ইথিলিন ওজোনাইড গঠন করে। ইথিলিন ওজোনাইড গঠন করে। এই ওজোনাইড যৌগকে আর্দ্র বিশ্লেষণ করলে তখন এই যে ওজোনাইড যৌগের মাঝখান থেকে ভেঙে এই যে অক্সিজেনটাকে বের করে নিয়ে যায়, জিঙ্ক অক্সাইডে পরিণত হয়। আর এই পাশে তৈরি হয়, দেখো, HCHO। এই যে কার্বনের সাথে 2টো হাইড্রোজেন, একটা অক্সিজেন, এই পাশ থেকে একটা অংশ তৈরি হলো।
তাহলে এই যে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, আর ডান পাশ থেকে আরেকটি যৌগ তৈরি হলো, সেটাও একই যৌগ, যেহেতু এটা একটি প্রতিসম অ্যালকিন, মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, ওজন যুক্ত হওয়ার পর হাইড্রোলাইসিস করলে মাঝখান থেকে একবার মাঝখান থেকে ভেঙে এই পাশ থেকে একটা যৌগ, এই পাশ থেকে একটা যৌগ, তাহলে মিথান অ্যালডিহাইড ও জিঙ্ক অক্সাইড তৈরি হলো। হ্যাঁ রিফাত, ঠিক কথাই বলেছো। যদি 3 কার্বনের অ্যালকিন হয়, তোমরা কিন্তু, আমি একটা জিনিস আবার বলি, বিক্রিয়াগুলো আমার সাথে লেখো, কারণ আমি তো আস্তে আস্তে ধীরে ধীরে করাচ্ছি। বিক্রিয়াটি লেখো নিজে, বাড়ি আবার নিজে প্র্যাকটিস করবে 2 থেকে 3 বার, অন্তত আমার সাথে একবার লেখা হোক। যেখানে দ্বিবন্ধন আছে সেখানে ওজন যুক্ত হবে। প্রোপিন ওজনের সাথে যুক্ত হয়ে পাই বন্ধন সিগমা বন্ধন দুটো বন্ধনই ভেঙে ফেলেছে, সেখানে এই যে প্রোপিন ওজোনাইড যৌগ গঠন করলো, প্রোপিন ওজোনাইড। এবার এটা যদি আদ্র বিশ্লেষণ করা হয় জিঙ্কের উপস্থিতিতে, একই রকম এই পাশ থেকে একটা যৌগ হলো 2 কার্বনের ইথান অ্যালডিহাইড, আর ডান পাশ থেকে হলো 1 কার্বনের মিথান অ্যালডিহাইড প্লাস জিঙ্ক অক্সাইড। তাহলে মূল আসলে রিঅ্যাকশনটা কি? ওজন যুক্ত হচ্ছে O3, পরে একটা অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, তাহলে দ্বিবন্ধনের ওখান থেকে ভেঙে এক পাশে একটা অক্সিজেন যুক্ত হচ্ছে আর এক পাশে আরেকটা অক্সিজেন যুক্ত হচ্ছে, তাহলে এক অর্থে কিন্তু জারণই বোঝায় একে। ওজনের সংযোজন মানে এক অর্থে জারণই বোঝায়। তড়িৎ ঋণাত্মক অংশের সংযোজন আছে, যৌগটি ভেঙে 2 ভাগে ভাগ হচ্ছে, দ্বিবন্ধনের গঠন অনুসারে 2 ভাগে ভাগ হচ্ছে। এবার আমরা 4 কার্বনের একটা দেখি, বিউটিন। বিউটিন ওজনের সাথে যুক্ত হয়ে, ওজন বিউটিনের সাথে যুক্ত হয়ে, ওজন হলো ইলেকট্রোফাইল আক্রমণকারী বিকারক, সেখানে এই পাই বন্ড আর সিগমা বন্ড ভেঙে ওজন এখানে যুক্ত হচ্ছে। দেখো বিউটিন ওজোনাইড যৌগ। এবার এটা আদ্র বিশ্লেষণ করলে হাইড্রোলাইসিস, তাহলে দেখো বাম পাশে তৈরি হলো ডান পাশে একই CHO বন্ড CHO, তাহলে আমরা 2 দিয়ে দিতে পারি, 2 অণু প্লাস জিঙ্ক অক্সাইড। তাহলে এই যে 3টি বিক্রিয়া দেখিয়েছি, একটু খেয়াল করো যে 3টি বিক্রিয়া কিন্তু একই। তুমি অ্যালকিন, যে অ্যালকিনই হোক না কেন, যেখানে ডাবল বন্ড আছে সেখানে ওজন যুক্ত হবে, ওখান থেকে ভেঙে এই অক্সিজেনটা বেরিয়ে গিয়ে জিঙ্ক অক্সাইড। আর দুটো যৌগে, দুটো কি যৌগ? কার্বনিল যৌগ, অর্থাৎ অ্যালডিহাইড হয়েছে। তুমি বলতে পারো স্যার কিটোন হয় না, এখন যেটা দেখাবো দেখো কিটোন হবে। কেন? এই সব অ্যালকিনে কিন্তু কার্বনের সাথে হাইড্রোজেন ছিল, আর হাইড্রোজেন থাকলে সেখানে অক্সিজেন গেলে CHO তৈরি হয়েছে। কিন্তু যদি অ্যালকিনটির গঠন এমন হয় দ্বিবন্ধনযুক্ত কার্বনে কোনো হাইড্রোজেন না থাকে,
এই যে 5 কার্বনের একটা অ্যালকিন, যার গঠনে দ্বিবন্ধনযুক্ত কার্বনের এই যে বাম পাশের কার্বনে কোনো হাইড্রোজেন নেই, ওজোন বিক্রিয়া করে এটা যশোর বোর্ডে এসছে কিন্তু 2019-এ। এই এটা তো আসলে যদি কার্বন সংখ্যা অনুসারে আমরা নামকরণ করি সার্বিকভাবে পেন্টিন যৌগ, অ্যালকিন কিন্তু 1 2 3 4 5 কার্বনের, নাম্বারিং করলে 1 2 3 4 2 মিথাইল বিউটিন, মানে বাম পাশের 2 নম্বর কার্বনে কোনো হাইড্রোজেন নেই। এবার এটা আদ্র বিশ্লেষণ করলে সে একই, দেখো এখন এই বাম পাশে যে যৌগটি আছে এই কার্বনে হাইড্রোজেন নেই, তাহলে এটা কিটোন হয়ে যাবে না, সিও, এর পাশে হাইড্রোজেন আছে, তাহলে তৈরি হলো এই যে কিটোন, আর এর পাশে তৈরি হলো অ্যালডিহাইড CH3 CHO জিঙ্ক অক্সাইড। তাহলে আমরা 5টি বিক্রিয়া দেখালাম, সরি 4টি বিক্রিয়া দেখালাম, একটি হলো 2 কার্বনের, একটি হলো 3 কার্বনের, একটি হলো 4 কার্বনের, আর একটি হলো 5 কার্বনের। গঠন অনুসারে দ্বিবন্ধযুক্ত কার্বনে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, কিন্তু এখানে একটা কার্বনে হাইড্রোজেন নেই। দেখো তাহলে আমরা কিন্তু ওজনের সাথে জুট বিক্রিয়াটি আলোচনা করলাম। এই জুট বিক্রিয়া থেকে কিন্তু আরো একটা জিনিস আমরা অনুধাবন করতে পারি, সেটা হলো দ্বিবন্ধন যেখানেই থাকুক না কেন ওজন সেখানে যুক্ত হচ্ছে, সেখান থেকে ভেঙে যৌগটি 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই যৌগ দেখে আমি দ্বিবন্ধনের অবস্থান কিন্তু অনুধাবন করতে পারি, দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করতে পারি। দেখো এখানে যুক্ত হয়েছে, সরি এখানে তৈরি হয়েছে 1 কার্বনেরই 2টো যৌগ, এখানে তৈরি হয়েছে একটি 2 কার্বনের অ্যালডিহাইড, একটি 1 কার্বনের অ্যালডিহাইড, এখানে দুটোই 2 কার্বনের অ্যালডিহাইড, এখানে একটি 3 কার্বনের কার্বনিল যৌগ যেটা কিটোন, এটা 2 কার্বনের অ্যালডিহাইড যৌগ। এই যে কার্বন সংখ্যা এখানে 3 এখানে 2, ছোট কি 2 নম্বর, এখানে দুটোই 1, এখানে ছোট হচ্ছে 1 কার্বন বিশিষ্ট, এখানে দুটোই একই জিনিস 1 কার্বন বিশিষ্ট। তাহলে যে যৌগ দ্বয় উৎপন্ন হবে তার কার্বন সংখ্যা দেখে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা যাবে। তার মানে উৎপন্ন যৌগের ছোট যৌগটির কার্বন সংখ্যা দ্বিবন্ধনের অবস্থান নির্দেশ করে। এখানে ছোট যৌগটি 2 কার্বনের, দ্বিবন্ধন 2 নম্বর কার্বনে আছে, এই দেখো 2 নম্বর কার্বনে আছে, এখানে দুটো যৌগই 2 কার্বনের, দ্বিবন্ধন 2 নম্বর কার্বনে আছে, আর দুটো যৌগ 2 কার্বনের দুটো যৌগ, তাহলে মূল যৌগটা ছিল 4 কার্বনের, এখানে একটি 1 কার্বনের একটি 2 কার্বনের, ছোট কোনটি 1 কার্বনের, তাহলে দ্বিবন্ধন 1 নম্বর কার্বনে ছিল, এই দেখো 1 নম্বর কার্বনে। তাহলে একটি 1 কার্বনের যৌগ একটি 2 কার্বনের যৌগ, তাহলে মূল যৌগটি মোট 3 কার্বন ছিল, তার মানে ওটা ছিল প্রোপিন অন। বিক্রিয়ায় বিক্রিয়কে CO মাথাটা ঠিক আছে, আবুল বাকের মাথা ঠিক আছে, এখানে ডাবল বন্ড দেয়া যায়, কার্বনের হাত কি যোজনী কি 5 হবে?
এখানে ডাবল বন্ড দেওয়া যায়। এই কার্বনের যোজনী কত? প্রত্যেকটা কার্বনের যোজনী কত? 4। এই যে তিনটে হাইড্রোজেন আছে আর এই একটা, এখানে ডাবল বন্ডের কথা বলছো কেন? আবার আবুল বাকের, এখানে ডাবল বন্ড কেন দিচ্ছ তুমি? এখানে ডাবল বন্ড কেন দিচ্ছ? CH3 দিয়ে ডাবল বন্ড দেওয়া যায়? কার্বনের হাত কয়টা হয়? এই এখানে ডাবল বন্ড কিভাবে হয়? কি শিখেছো এতদিন? এখানে ডাবল বন্ড হলে এই কার্বনের যোজনী কত হয়? এই 2 আর এই 3 5, কার্বনের যোজনী 5 হয়। তাহলে আমাদের ওজনের সাথে যুদ্ধ বিক্রিয়া কিন্তু হয়ে গেল। এখন তুমি প্রশ্ন করতে পারো যে স্যার এই জিঙ্ক ব্যবহার না করলে কি সমস্যা হতো? শুধু একটা কথা বলবো, সেটাই খেয়াল রাখো। জিঙ্ক ব্যবহার না করলে এখানে হতো পারক্সাইড। যখনই আমি এখানে জিঙ্ক ব্যবহার করব না, তখন এখানে জিঙ্ক অক্সাইড হবে না, হবে কি? পারক্সাইড। একটু আগেই বলে আসলাম পারক্সাইড, সেটা অ্যালকাইল পারক্সাইড হোক আর হাইড্রোজেন পারক্সাইড হোক, পারক্সাইড একটি সক্রিয় যৌগ। পারক্সাইড একটি সক্রিয় যৌগ। ওই পারক্সাইড এই অ্যালডিহাইডকে বিক্রিয়া করে জৈব অ্যাসিড বানিয়ে দেবে। অর্থাৎ পারক্সাইড এই যে উৎপন্ন অ্যালডিহাইডকে আর রাখবে না, ওর সঙ্গে সঙ্গে তাকে অ্যাসিডে পরিণত করবে। সেই কারণে আমরা জিঙ্কের উপস্থিতিতে হাইড্রোলাইসিস করব, যাতে অ্যালডিহাইড বা কার্বনিল যৌগের যে প্রোডাক্ট আমরা পাই সেটা স্থায়ী থাকে। এবার আমরা পড়বো অ্যালকিনের জারণ। অর্থাৎ আমাদের অ্যালকিনের ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া শেষ হয়ে গেল। আমরা এখন অ্যালকিনের জারণ পড়ব। আর আমাদের আছে অ্যালকিনের পলিমারকরণ। আমরা বলেছিলাম অ্যালকিন 3টা ধর্ম প্রদর্শন করে। তার এক হচ্ছে অ্যালকিনের ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া, 2 হচ্ছে অ্যালকিনের জারণ বিক্রিয়া, 3 হচ্ছে অ্যালকিনে পলিমারকরণ। তাহলে আমরা এইটা আমাদের কমপ্লিট হয়েছে। এক আমাদের শেষ। অ্যালকিনের গুরুত্বপূর্ণ রাসায়নিক ধর্ম হলো 3টি: যুদ্ধ বিক্রিয়া, জারণ বিক্রিয়া, পলিমারকরণ। এবার আমরা জারণ বিক্রিয়া দেখি 2 নম্বর। এটা এসএসসি তে তোমরা পড়েছো। যে কোনো অ্যালকিন আমরা সবথেকে প্রথম সদস্য দিয়ে সবসময় শুরু করি। জারণ মানে কি? অক্সিজেনের সংযোজন বা তড়িৎ ঋণাত্মক অংশের সংযোজন। এই যে জাইমন অক্সিজেন আর পানি, জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর ক্ষার KOH, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ থেকে এটা তৈরি হয়। এই পাই বন্ধন ভেঙে সেখানে এসএসসি তে পড়েছো, এটি তৈরি হয় ইথিলিন গ্লাইকল। তুমি বলতে পারো যে স্যার এই পানির দরকার কি? অক্সিজেনের সংযোজনিত জারণ, কিন্তু পাই বন্ড ভেঙে প্রতিটি কার্বনে একটি যোজনী ফাঁকা হয়। এই যে প্রতিটি কার্বনে একটি, এই এক যোজনীতে অক্সিজেন প্রবেশ করতে পারে না, অক্সিজেনের নিজের যোজনী 2। সেই কারণে এই অক্সিজেন পানির সাথে মিলে 2টি হাইড্রোক্সিল তৈরি হয়, এক যদি হাইড্রোক্সিল। আমরা জানি হাইড্রোক্সিল মূলক কি? ঋণাত্মক অংশ। ঋণাত্মক অংশের সংযোজন হলো জারণ।
এখন দেখাই কিভাবে জাইমান অক্সিজেন আর পানি তৈরি হলো। দেখো কে MnO4 প্লাস KOH এরা বিক্রিয়া করে K2 MnO4 পটাশিয়াম ম্যাঙ্গানেট প্লাস জাইমান অক্সিজেন প্লাস পানি। এই যে ইথিলিন থেকে ইথিলিন গ্লাইকল বা আমরা বলতে পারি ইথেন ডায়ল, এই যৌগটির নাম কি? ইথেন ডায়ল। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণ নষ্ট হয়, বিনষ্ট হয়। অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করলে যদি সেটা পাই বন্ধন থাকে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয়, অ্যালকিন বা অ্যালকাইন, তাহলে ওই পাই বন্ধন ভেঙে সেখানে OH যুক্ত হলো, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণ নষ্ট হলো। এই পরীক্ষাকে আমরা বলি বেয়ার পরীক্ষা। এই পরীক্ষার সাহায্যে পাই বন্ধনের উপস্থিতি নির্দেশ করে। দেখো এই তাহলে এইটাই হলো সেই জারণ। একটাই রিঅ্যাকশন আছে জারণের। এরপরে আমরা পলিমার পড়ব, পলিমারকরণ। অ্যালকিনের পলিমারকরণ কিন্তু তোমরা এসএসসি তে পড়েছো। সেই পলিমারকরণগুলোই আমরা পড়ব। 3টে পলিমার পড়ব। পড়লে তাহলে আমাদের অ্যালকিন শেষ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই আমরা পড়ব। অ্যালকিনটা শেষ হলো, ছুটির পরে আমরা অ্যালকাইন শুরু করব। অ্যালকিন ভালো করে বুঝলে তার কিন্তু অ্যালকাইনে নতুন করে আর বেগ পেতে হবে না, সেম জিনিস। পার্থক্য হলো অ্যালকিনে একটা পাই বন্ধন, অ্যালকাইনের 2টা পাই বন্ধন। অ্যালকিনও যুদ্ধ বিক্রিয়া দেয়, অ্যালকাইনও যুদ্ধ বিক্রিয়া দেয়, ওইগুলোই ওই 5টাই। অ্যালকিনও জারণ দেখাবে, অ্যালকাইনেরও জারণ পড়বো। অ্যালকিনের পলিমারকরণ পড়বো এখন, অ্যালকাইনেরও পলিমারকরণ আছে। সেম 3টে ধর্ম কিন্তু অ্যালকাইনও প্রদর্শন করে। এবার আমরা যাই পলিমারকরণ। 3টা পলিমার দেখাবো, 3টা না 4টা। জিনা ইস্তিয়াক সাহেব, CCl4 হলো দ্রাবক, কার্বন টেট্রাক্লোরাইড হলো দ্রাবক, দ্রাবক হিসেবে। অ্যালকিনের পলিমারকরণ। 1 মিনিট। প্রথমে হলো ইথিলিন, তোমরা পড়েছো পলিইথিন। ইথিলিন N সংখ্যক ইথিলিন, উচ্চ তাপমাত্রা চাপ প্রভাবক। পলিইথিন আমরা বলি, একসাথে বলি পলিথিন। এটা হচ্ছে ইথিন। ইথিন হলো অসম্পৃক্ত জৈব যৌগ,
পলিথিন কিন্তু সম্পৃক্ত জৈব যৌগ। ইথিলিন রাসায়নিকভাবে সক্রিয়, পলিথিন কিন্তু রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তাহলে ভিন্ন ধর্মের পদার্থ কিন্তু পাওয়া গেল। এই কারণে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা বেশি। পলিথিন আমরা বহু কাজে ব্যবহার করি। নাম্বার 1 এক নম্বর পলিমার গেল। 2 নম্বর অ্যাসিটিলিনকে এই সেলের সাথে যুত বিক্রিয়ায় প্রথমে ভিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়। এই ভিনাইল ক্লোরাইড হলো মনোমার। এখন যে পলিমারটি তৈরি করব তার মনোমার হলো ভিনাইল ক্লোরাইড ভিসি। এটার এন সংখ্যক উচ্চ তাপ চাপ প্রভাবক পাই বন্ড ভেঙে এই যে হোল এন, এটা হলো সেই পিভিসি পলিভিনাইল ক্লোরাইড। অর্থাৎ এটা হলো ভিনাইল ক্লোরাইড, তাকে পলিমারকরণের মাধ্যমে পলিভিনাইল ক্লোরাইড পিভিসি পাইপ আমরা চিনি সবাই। বহুল ব্যবহৃত পলিমার কিন্তু পিভিসি পাইপ সারা ওয়ার্ল্ডে ব্যবহৃত হয়। আমরা এই যে যত ইলেকট্রিসিটির কেবল ব্যবহার করি সেখানে পিভিসি থাকে। প্লাস্টিকের চেয়ার, গামলা, বালতি, তারপরে আমরা ব্যবহার করি বিভিন্ন ওই যে সাবমার্সেবল বা আমাদের ডিপ টিউবওয়েল পোতার জন্য যে পাইপ, মাটির নিচে থেকে ভূগর্ভস্থ পানি আমরা উত্তোলন করি, সব পিভিসি পাইপ এখন পানি সাপ্লাইয়ের জন্য। 3 নম্বর কতবার শুনবো, বেনজিনকে যদি আমরা ইথিলিনের সাথে বিক্রিয়া করাই, প্রথমে দেখো ইথাইল বেনজিন তৈরি হয়। এই হাইড্রোজেনটা এখানে আসলো পাই বন্ড ভেঙে CH3 হলো, আর এই যে CH2 এই যে যোজনী ফাঁকা হলো এটা এখানে যুক্ত হলো ইথাইল বেনজিন। একে যদি 650 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে হিট দেওয়া হয়, এখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে ইথিলিন বেনজিন তৈরি হয়। এটার নাম স্টাইরিন। এই স্টাইরিন বা স্টারিন উচ্চারণ হতে পারে স্টারিন। এই স্টাইরিন হলো পলিস্টাইরিনের মনোমার। মানে এটা আগে বেনজিন থেকে তৈরি করে নিলাম। যেমন দেখো এই যে ভিনাইল ক্লোরাইড, এটা তৈরি করে নিলাম কিসের থেকে? অ্যাসিটিলিন থেকে। অ্যাসিটিলিন থেকে ভিনাইল ক্লোরাইড তৈরি করে নিলাম, সেই ভিনাইল ক্লোরাইড পলিমারকরণের মাধ্যমে পিভিসি তৈরি করলাম। এবার এন সংখ্যক পলিমারকরণ উচ্চ তাপ চাপ প্রভাবক হলেন পলিস্টাইরিন। এই পলিস্টাইরিনটি কিন্তু এটাও ব্যাপক কাজে ব্যবহৃত হয় শিল্প ক্ষেত্রে। অর্থাৎ আমরা যে ইলেকট্রনিক সামগ্রী কিনি বাজার থেকে, দেখবে একটা হালকা শোলা মধ্যে প্যাক করা থাকে, কাগজের যে প্যাকেট তার মধ্যে একটা হালকা শোলার মতো থাকে, যাতে ভেঙে না যায় কাঁচের সামগ্রী বা ইলেকট্রনিক সামগ্রীতে আঘাত না লাগে। ওইটাই কিন্তু এই পলিস্টাইরিন, এইটাই কিন্তু এই পলিস্টাইরিন। তাহলে এই যে 3টে পলিমার পড়লাম, এটা কিন্তু ব্যাপক ব্যবহৃত মানব সভ্যতায়। পলিথিন সেটা পরিবেশের কিছু ক্ষতি করে, তার কারণে সেটা ব্যবহারের রেস্ট্রিকশন এসছে। কিন্তু পিভিসি পাইপ
এটা কিন্তু ব্যাপক ব্যবহৃত হয়, পলিস্টাইরিনও তাই। আরেকটা পলিমার আছে যেটাও তোমরা এসএসসি তে পড়েছো, টেফলন, টেট্রাফ্লোরোইথিন, টেট্রাফ্লোরোইথিন একে পলিমারকরণের মাধ্যমে উচ্চ চাপ তাপ প্রভাবক। হোল এন, সরি, টেফলন, এটা আরেকটা পলিমার 4 নম্বর। এই 4টা পলিমার আমরা পড়লাম অ্যালকিনে। তাহলে আজকে এই পর্যন্ত আমাদের দেখো কি